নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত চন্দ্র বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস অ্যাবাউট কোভিড-19। কোভিড-19 আমরা সবাই জানি 2009-এর শেষ দিক থেকে শুরু হয়েছিল ভারতবর্ষে, প্রায় 2020-এর মার্চ থেকে শুরু হয়েছিল। মাঝখানে অনেকটাই কমে এসেছিল, ভারতবর্ষ অনেকটাই ভালো পজিশনে ছিল, কিন্তু এখন আবার আমাদের কিছু কেসেস বেড়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন স্ট্রেন যেটা এসছে এই মুহূর্তে, সেটা কতটা পাওয়ারফুল। নতুন স্ট্রেন যেটা এসছে সেটা এক নম্বর, সেটা পাওয়ারফুল ইন দিস সেন্স যে ওটা কিন্তু স্প্রেড করে যে কনভেনশনাল প্রথম যে সার্স সিওভিটা এসছিল ভাইরাসটা, তার থেকে বেশি। সো স্প্রেডিং ক্যাপাসিটি ইজ মোর। তার মানে আগে যেরকম যত পার্সেন্টেজ লোকের মধ্যে স্প্রেড করছিল, এখন তার থেকে বেশি স্প্রেড করবে। কিন্তু ভারতবর্ষে আমাদের কতজন লোকের কোভিড হয়েছে যদি দেখতে যাই, আমাদের 133 কোটি লোকের মধ্যে প্রায় ধরুন 2 কোটি 20 লক্ষ বা 2 কোটি 40 লক্ষ এরকম লোকের প্রায় কোভিড হয়েছে আজ অবধি। তার মানে আমাদের ধরুন এই 2%ও হয়নি, লেস দ্যান 2% অফ টোটাল ইন্ডিয়ান পপুলেশন। তাহলে কিন্তু কোভিড ভারতবর্ষে যে মাত্রায় হয়েছে বলে অন্যান্য মিডিয়াতে বা নানা পেপারে ছড়ানো হচ্ছে, বা অনেকে আমরা আতঙ্কিত হয়ে যা করছি, সেই রকমভাবে কিন্তু কোভিড ভারতবর্ষে ছড়ায়নি। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে কোভিডে মৃত্যু, এটা নিয়েও খুব মানে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি, প্যানিক হয়ে পড়ছি। যতজন লোকের কোভিড হয়েছে তার মধ্যে মানে পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষে মানে মানে মাত্র 1.1% লোক মারা গেছেন, মানে যাদের কোভিড হয়েছে তার মধ্যে। মানে আমাদের ইনফেকশন ফ্যাটালিটি রেট ইজ অনলি 1.1%। তার মানে কোভিডে কিন্তু ইন জেনারেল কোভিডে লোকে মারা যাচ্ছে না। তাহলে যারা মারা যাচ্ছেন তাদের ক্রিটিক্যাল কন্ডিশন, একটু ক্রিটিক্যাল বলেই মারা যাচ্ছেন। তো আমাদের প্রথম প্রশ্নে ফেরত আসি যে স্প্রেড বেশি হচ্ছে, ফ্যাটালিটি কম হচ্ছে। তো ইন জেনারেল ওভারঅল ফ্যাটালিটি কিন্তু এই ভাইরাসের কম। আরও একটা পয়েন্ট, মানে ফার্স্ট পয়েন্ট, ইট ক্যান স্প্রেড মোর। সেকেন্ড পয়েন্ট, the in general fatality is less. Third point, it can spread more in children, younger age group. কম বয়সে কিন্তু ছড়াচ্ছে। আগে আমাদের যেরকম ভাবা হচ্ছিল বয়স্ক পেশেন্টের বেশি হবে, কোমরবিডিটিতে বেশি হবে, এখনকার দিনে কোমরবিডিটি বা বয়স্ক পেশেন্ট লাগছে না। কম বয়সে এবং যাদের কোমরবিডিটি নেই তাদেরও ছড়াচ্ছে। তাদের হয়তো কিছু মারাত্মক অসুখ, অনেক ক্ষেত্রে যদি আমার কোমরবিডিটি না থাকে মারাত্মক অসুখ কিছু হচ্ছে না, কিন্তু ছড়াচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যাদের একটু ক্রিটিক্যাল ইলনেস হচ্ছে উইথ দিস নিউ স্ট্রেন, তাদের হঠাৎ করে সাডেন ডিটোরিয়েশন হচ্ছে। মানে এটা একটা, মানে এত কিছুর মধ্যে একটা মানে চিন্তার খবর, যেটা কিন্তু সবার জন্য নয়। ধরুন যতজন লোকের 80% লোকের কোনো সিমটম হচ্ছে না, প্রায় 16 থেকে 18% লোকের কিছু মাইল্ড টু মডারেট সিমটমস হচ্ছে, যারা বাড়িতেই চিকিৎসা করছেন, তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। অনেকে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রে স্যাচুরেশন যদি ফল করে যায়, আমাদের অক্সিজেন নিতে হচ্ছে, মানে 96%-এর নিচে যদি নামে, অথচ 90-এর ওপরে, তাহলে বাড়িতেই আমাদের কখনো অক্সিজেন নিয়ে বা কখনো প্রনিং করে, কখনো ব্রিদিং এক্সারসাইজ করে, আমাদের সেটা মেনটেন করার চেষ্টা হচ্ছে। 90-র নিচে নেমে গেলে হসপিটালাইজ করার প্রয়োজন অনেক ক্ষেত্রে পড়ে। কিন্তু এই নতুন স্ট্রেনে যাদের এই অ্যাক্টিভ ইনফেকশনটা হচ্ছে, মানে লাং ইনফেকশন হয়ে যাচ্ছে, তাদের সাডেন স্যাচুরেশন ফল করছে কারোর 60% অবধি। তো সুতরাং এইটা আমাদের খেয়াল রাখার, যে সবার ভয়ের কিছু নেই, সবাই একসাথে প্যানিক করে লাভ নেই। ভারতবর্ষে সেভাবে কোভিড হয়নি। 2 নম্বর হচ্ছে যাদের হয়েছে তাদের মধ্যেও বেশি লোক মারা যাননি। 3 নম্বর হচ্ছে নতুন স্ট্রেনে
আমাদের স্প্রেড বেশি, আমাদের মারা যাওয়ার চান্স বা মর্টালিটি রেট আরও কম। কিন্তু একটাই জিনিস মনে রাখার, যে বাচ্চাদেরও হচ্ছে, এখন সব বয়সই হচ্ছে, কোনো বয়সই ইমিউন নয়। এবং কিছু কিছু পেশেন্ট যারা অলরেডি সিরিয়াস আছেন, তাদের এই নতুন স্ট্রেনে সাডেন ডিটোরিয়েশন হচ্ছে, মানে সকালে ভালো থাকছেন, বিকেলবেলা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছেন, এরকম মাঝে মাঝে দেখা দিচ্ছে। তো এই কটা জিনিস আমাদের মাথায় রাখা। সুতরাং আমরা স্যাচুরেশনটা যদি খুব ভালো করে মেনটেন করি, মানে মনিটর করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে পেশেন্ট কেমন আছে। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি খাওয়া যাবে কোভিডের সময়? আমরা ইন জেনারেল খাওয়া দাওয়া নিয়ে আলোচনা আগেও করেছি, তাও বলে দিচ্ছি। কোভিডের সময় কিন্তু আমরা প্রত্যেককে লটস অফ ফ্লুইডস, মানে আমরা বলছি 3 লিটার জল প্রতিদিন খেতে। অ্যাডাল্টের কথা বলা হচ্ছে, বাচ্চাদের সেই অনুপাতে কমাতে হবে, মানে ওজন অনুপাতে আর একটু কমাতে লাগতে পারে। প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ, প্রতিদিন 250 করে দুধ বা দুধ জাতীয় জিনিস, মিল্ক না পছন্দ হলে দই বা ছানা। এছাড়া হচ্ছে প্রতিদিন 1 ফ্রুট পার ডে, এভরিডে। অল্টারনেট ডেতে আপনি ওই একটু সিট্রাস ফ্রুট, মানে মুসাম্বি, অরেঞ্জ, লেবু, এগুলো একটু একটু খাবেন, আর বাকি দিনগুলো আপনি নর্মাল ফ্রুট খাবেন। এবং টুয়াইস ভেজিটেবলস। তো দিজ আর দ্য ভেরি এসেন্সিয়াল ফুডস, মানে দিনে 2 বার সবজি খেতে হবে, একটা করে ফল মাস্ট। যদি একটার বেশি খাওয়া যায়, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সিট্রাস ফ্রুট, যেখানে আমাদের ভিটামিন সি আছে, এরকম ফলগুলো খেতে হবে। আর আলাদা করে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি খেতে লাগবে না যদি আমি প্রতিদিন একটা করে ফল খাচ্ছি, বা প্রতিদিন সবজি খাচ্ছি, 2 বেলা ডিম খাচ্ছি, একটা করে দুধ খাচ্ছি, তাহলে আলাদা করে আমাদের আর ভিটামিন খেতে লাগবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে জ্বর হলে কি মেডিসিন নেবে? দেখুন, জ্বরের চিকিৎসা কিন্তু একই থেকে গেছে, কোনো তার মধ্যে তফাৎ নেই। আমাদের জ্বরের চিকিৎসা হচ্ছে প্যারাসিটামল অ্যান্ড লটস অফ ফ্লুইডস অ্যান্ড রেস্ট। তো আমাদের সেম ওজন অনুপাতে প্যারাসিটামল খেতে হবে। জ্বর মানেই কিন্তু কোভিড নয়। সর্দি কাশি জ্বর, সাইনাস ইনফেকশন, পেটের ইনফেকশন থেকে জ্বর, নানা কারণে জ্বর হয়। সুতরাং জ্বর হয়েছে মানেই কিন্তু কোভিড বলে ধরে নেবেন না। জ্বর হলো, সেই জ্বরটা আমরা প্যারাসিটামল দিয়ে ট্রিটমেন্ট করব, প্রথমেই অ্যান্টিবায়োটিক কিন্তু খাবো না। এটা একটা জিনিস যেটা কোভিডের সিচুয়েশনে খুব গুরুত্বপূর্ণ, ভীষণই রকম আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্টিবায়োটিক কিন্তু সেলফ মেডিকেশন করব না, ঠিক আছে? কেননা এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোভিডে আমাদের উই নো দ্যাট অ্যান্টিবায়োটিক খেলে আমাদের ইমিউনিটি ফল করে। সো আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি নিডেড, নো অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, তারপরে কি, মানে অনেকেই বাড়িতে হচ্ছে একটা অ্যাজিথ্রোমাইসিন খেয়ে ফেলছেন, বা এই ওষুধগুলো কিন্তু ডক্টর অ্যাডভাইস ছাড়া খাবেন না। প্রথম হলো, সেই ফিভারটা কিসের? ইট ইজ আ কমন ভাইরাল ফিভার, যেটা নর্মালি সর্দি কাশির সময় হয়ে থাকে, সিজন চেঞ্জে হয়ে থাকে, সেরকম জিনিস হতে পারে। নাক কান গলার ইনফেকশন হতে পারে, সাইনোসাইটিস, ইয়ার ইনফেকশন, টনসিল ইনফেকশন, ফ্যারিঞ্জাইটিস, এগুলো হতে পারে। পেটের ইনফেকশন থেকে হতে পারে, ইউরিনারি ইনফেকশন থেকে হতে পারে, এবং শরীরে অন্যান্য জায়গায় পাস অ্যাকুমুলেটেড হয়েছে, তার থেকেও হতে পারে। তাহলে কি তফাৎ? আপনার জ্বর হচ্ছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক যা যা সিমটম হচ্ছে, সেই অনুযায়ী যে ডাক্তার সম্ভব, প্রথমেই কোভিড ভাববেন না, যে ডাক্তারের চিকিৎসা করানো দরকার তার কাছে চিকিৎসা করাবেন। জেনারেল ফিজিশিয়ানের কাছে করতে হলে তার কাছেই করাবেন। কোভিড তখন আমরা ভাববো যখন প্যারাসিটামল খেয়েও জ্বরটা কমছে না, মানে 100+ পারসিস্ট করছে, তার সঙ্গে গলা খুসখুস, নাক দিয়ে জল পড়া, ডায়রিয়াল টেন্ডেন্সি, মাঝে মাঝে একটু স্যাচুরেশনটা কমছে বাড়ছে, এই রকম সিচুয়েশান যদি দেখি, তাহলে কোভিড সন্দেহ করা হয়, এবং তখনই কোভিড টেস্ট করার প্রশ্ন ওঠে। সেটা জেনারেল ফিজিশিয়ান আপনার যিনি বা যার ডাক্তারবাবু আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, তার সঙ্গে কথা বলে আপনি করতে পারেন। তাহলে জ্বরের ট্রিটমেন্ট প্যারাসিটামল, নাথিং এলস। নো মোর অ্যান্টিবায়োটিক্স, নো মোর অ্যান্টিফাঙ্গালস, অ্যান্টিপ্যারাসাইটিক, অ্যান্টিভাইরাল, কিচ্ছু না, খালি প্যারাসিটামল, রেস্ট, প্রপার খাওয়া দাওয়া, 2 বেলা প্লেন স্টিম, 4 টাইমস পারলে 2 বেলা থেকে 3 বেলা প্লেন স্টিম, 4 টাইমস পারলে আমাদের গাগল, স্যালাইন গাগল, যদি প্রেশার না থাকে, প্রেশার থাকলে নর্মাল গাগল বা বেটাডাইন বা লিস্ট্রিন গাগল, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের জ্বরের ট্রিটমেন্ট।
তারপরে প্রশ্ন হচ্ছে থার্ড ওয়েভ হবে কি। প্রথমে হচ্ছে এই থার্ড ওয়েভ বলার আগে আমাদের আগে ক্ল্যারিফাই করতে হবে আমাদের সেকেন্ড ওয়েভ কি আদৌ এসেছে। আমরা আলোচনা করছি সেকেন্ড ওয়েভ, কেননা আমরা লেম্যানস টার্মে এই টার্মগুলো ডিসকাস করছি, এবং অনেক ডাক্তারবাবু, অনেক মিডিয়া চ্যানেল তারাও এটাকে সেকেন্ড ওয়েভ বলে অতিরিক্ত আতঙ্কিত হয়ে ডিসকাশন করছেন, চিন্তিত হয়ে পড়েছেন এবং লোককেও চিন্তিত হতে বাধ্য করছেন। কিন্তু আমরা এটা বলে দিচ্ছি যে সেকেন্ড ওয়েভ তখনই বলা হতো যদি ইন্ডিয়ার টোটাল রিকভারি রেট, মানে যতজন ভালো হয়ে গেছেন আর যতজন মারা গেছেন সেইটা টোটাল নিয়ে যতজন অ্যাফেক্টেড হয়েছেন সেটাকে যদি ভাগ করে 100 দিয়ে গুণ করা হয় তাকে বলে টোটাল রিকভারি রেট। সেইটা যদি 75%-এর নিচে নামতো তো তাহলে এটাকে সেকেন্ড ওয়েভ বলা যেত। আমাদের দেশের পপুলেশন প্রচুর, তাই কতগুলি কোভিড পেশেন্ট বাড়লো বা কতজন পেশেন্ট মারা গেলেন খালি ওই নাম্বার দিয়ে, সংখ্যা দিয়ে কিন্তু সেকেন্ড ওয়েভ ডিটারমিনেশন হয় না। সুতরাং আমাদের দেশে আজ অবধি সেকেন্ড ওয়েভ আসেনি। গত সপ্তাহে লোয়েস্ট 82.5, 82.7 এরকম একটা টোটাল রিকভারি রেট হয়েছিল। এই সপ্তাহে এটা ইমপ্রুভ করে 83.2-তে চলে গেছে। সুতরাং সেকেন্ড ওয়েভ আসার সম্ভাবনা কমে যাচ্ছে। আচ্ছা, এবারে যদি প্রশ্ন হয় তাহলে সেকেন্ড ওয়েভই যদি না এসে থাকে তাহলে থার্ড ওয়েভ কী করে আসবে, সেটা একটা পরের প্রশ্ন। এবারে হচ্ছে যে কেসেস বেড়েছে সেইটা যদি আর বাড়বে কি না সেইটা জানতে চাইছেন, সেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এখন এটা একটা সিজনাল একটা ভ্যারিয়েশন দেখা যাচ্ছে কোভিডে। এখন যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি জানুয়ারির পর থেকে এটা বাড়তে শুরু করছে এবং মে মাসের মাঝামাঝি বা মের শেষ দিকে এটা কোভিডটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কোভিডের কেসেস। এটা গত বছরও আমরা দেখেছি এবং এই বছরও আমরা দেখলাম মোটামুটি তাই হতে চলেছে, এবং আমরা আশা করছি এরকম সামনের বছরেও ঘটবে। তার মানে এটা কতদিন চলতে থাকবে, এটা আমাদের বিশেষজ্ঞরা বা বিজ্ঞানীরা বলছেন যে দুটো উপায়ে বন্ধ করা যায়। একটা হচ্ছে যদি ন্যাচারাল ইনফেকশন ছড়াতে ছড়াতে 2/3 অফ ইন্ডিয়ান পপুলেশন নিজেই কোভিডে ইমিউন হয়ে যায়, তাহলে এটা একটা উপায়। তাহলে আমরা আস্তে আস্তে কোভিডের কেসেস পার্মানেন্টলি কমতে শুরু করবে। মানে কোভিড আর এই সিজনাল ভ্যারিয়েশনে যেরকম আসছে প্রতি বছরে জানুয়ারি থেকে মে, সেটা হয়তো আসবে না। আরেকটা অল্টারনেটিভ কি? আরেকটা অল্টারনেটিভ হচ্ছে যে ভ্যাকসিন দেওয়া। যদি আমাদের 2/3 জনসংখ্যা মানে 133 কোটির মধ্যে 87 কোটি, আমরা একটা হিসেব করেছি, ততজন লোককে দুটো ভ্যাকসিন দেওয়া যায়, তাহলে আমরা একটা কোভিড থেকে মুক্ত হতে পারব। তার মানে একটা হচ্ছে ন্যাচারাল উপায়, সেটা কতদিনে হবে উই আর নট শিওর, আমরা সেটার জন্য আশা করতে পারি, কিন্তু হাত ধরে বসে থাকলে হবে না। আমাদের সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের যে উপায়, ভ্যাকসিনের যে চিকিৎসা, সেটা চালিয়ে যেতে হবে, যাতে আমরা আরও তাড়াতাড়ি সেই হার্ড ইমিউনিটি যাকে বলা হয়, মানে 2/3 অফ পপুলেশন ইমিউন হলে তবে হার্ড ইমিউনিটি বলা হয়, সেইটাকে মানে ন্যাচারাল ইমিউনিটি, সেইটা আমরা ডেভেলপ করব। এবং সেটা যদি ন্যাচারালি না ডেভেলপ করেন, মানে ধরে নিলাম ন্যাচারালি হবে না, এরকম সিচুয়েশনে আমাদের আজ অবধি ধরুন 113 দিনে 16.9 কোটি লোকের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। তো সুতরাং প্রায় 17 কোটি, তার মানে 87 কোটি হতে 5-7-85 ধরে নিন, মানে আরও 4 গুণ টাইম, মানে 452 দিন আরও লাগছে যদি এই রেটে চলতে থাকে। তার মানে প্রায় ধরুন 452, মানে ইটস অ্যাবাউট 15 মান্থস, 15 মাস, 452 দিন। হ্যাঁ, তার মানে ধরুন 15 থেকে 18, মানে প্রায় 1 বছর 3 মাস থেকে 1 বছর 1.5 বছরের কাছাকাছি সময় লাগবে এই ভ্যাকসিনটা আমাদের লোকজনকে যদি এই হারে আমরা দিয়ে যেতে পারি।
এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ততদিন কিন্তু কোভিড এরকম করেই কমতে থাকবে এবং বাড়তে থাকবে, এটা আমাদের ডাক্তারদের এবং ম্যাক্সিমাম যারা বিশেষজ্ঞ তাদের অভিমত। আচ্ছা, আরেকটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি যদি আসে তাহলে আমরা একটু তার আগে 1 বছরের মধ্যে হয়তো আমরা আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ করতে পারব। তাহলে এই হলো প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে বারবার কি করোনা ফিরে আসতে পারে? এটা মোটামুটি বললাম যে মোর পাওয়ারফুল হয়ে হয়, মোর পাওয়ারফুল কিন্তু প্রতিবারে হচ্ছে না, প্রতিবারই এটা লেস পাওয়ারফুল হচ্ছে। কিন্তু কিছু কিছু গতি প্রকৃতি ভাইরাসের চেঞ্জ হচ্ছে, যেমন এখন ইয়াঙ্গার এজ গ্রুপে হচ্ছে, যারা সিরিয়াস হচ্ছে, সিরিয়াস অলরেডি আছে, মানে মর্টালিটি কম হচ্ছে, লোকে মারা যাচ্ছে না, কিন্তু যারা সিরিয়াস হচ্ছেন তারা হঠাৎ করে ডিটেরিয়েট করে যাচ্ছেন। এই কয়েকটা জিনিস চেঞ্জ হচ্ছে, সুতরাং এটা একটা খেয়াল রাখার জিনিস, কিন্তু প্যানিক করার কোনো প্রয়োজন নেই, আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। তারপর ভ্যাকসিন নিলে কতটা কার্যকরী? ভ্যাকসিন এখনও অবধি যা পাওয়া গেছে আমাদের হাতে, ভ্যাকসিনটি একমাত্র উপায় যেটা করোনা ভাইরাসকে আটকাতে পারে মানে সঠিকভাবে। ন্যাচারাল একটা ইমিউনিটির কথা বললাম, ন্যাচারাল ইমিউনিটি আসতে পারে, নাও আসতে পারে, যেহেতু এটা নতুন ভাইরাস, কতদিনে আসবে সেটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। কিন্তু আমাদের হাতে যদি আমরা এই ভাইরাসটাকে নির্মূল করতে চাই, আর আসবে না এই অবস্থায় যেতে চাই, আমরা মাস্ক পরতে হবে না, সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে না, হ্যান্ড স্যানিটাইজার নিতে হবে না, এই অবস্থায় পৌঁছতে চাই, তাহলে কিন্তু 2/3 অফ ইন্ডিয়ান পপুলেশন মানে 87 কোটি লোককে দুটি ভ্যাকসিন ডবল ডোজ যেটা বলা হচ্ছে অবশ্যই কমপ্লিট করতে হবে। তাহলে এইটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু মানে এটা যেটা বললাম আমি, যে একটা পরিসংখ্যান দিলাম যে 1.5 বছর, সেটা কিন্তু একটি ভ্যাকসিনের পরিসংখ্যান, এবং দুটি ভ্যাকসিন দিতে গেলে এটা 3 থেকে 4 বছরও লাগতে পারে। তাহলে কিন্তু এইটা আমাদের খেয়াল রাখার বিষয় যে আমাদের কিন্তু এটা সময় লাগবে। আমাদের কেন্দ্র এবং রাজ্য সব সরকারের সঙ্গেই তাদের যে কর্মসূচি তার সঙ্গেই আমাদের হাতে হাত মিলিয়ে সঙ্গে কাজ করতে হবে, সঙ্গে তাদের আমাদের কোঅপারেট করতে হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। আর একজন 2-3 বারও ভ্যাকসিন নিতে হতে পারে কিনা একটা প্রশ্ন করেছেন, খুব ভালো একটা প্রশ্ন এসছে। দেখুন, ভ্যাকসিনের নিয়ম হচ্ছে যে আপনি আজকে যদি একটা নেন তাহলে কোভিশিল্ড বলে ভ্যাকসিনটা, সেইটা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দিলে সেকেন্ড ডোজটা ম্যাক্সিমাম ইমিউন রেসপন্স পাওয়া যায়, তাহলে দ্বিতীয় ডোজটা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দিতে হয়। যদি কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে তাহলে ফার্স্ট ডোজটা আজকে নিলে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজটা দিলে ম্যাক্সিমাম ইমিউন রেসপন্স পাওয়া যায়। তারপরে দিলেও হবে, তার আগে দিলেও হবে, কিন্তু ইমিউন রেসপন্সটা ম্যাক্সিমাম হবে যদি আমি ওই টাইম পিরিয়ডের মধ্যে দিই। তাহলে দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ পরে আমার ইমিউনিটি স্টার্ট হবে। অনেকেই ভুলে যাচ্ছেন, একটা ভ্যাকসিন নিয়ে ভাবছেন আমার ইমিউনিটি হয়ে গেছে। ভ্যাকসিন কিন্তু যতক্ষণ দুটো ভ্যাকসিন নিচ্ছেন এবং তার 2 সপ্তাহ পর পেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আপনার কোভিডের ইমিউনিটি 0, মানে আপনি এতটুকুও ইমিউন নন কোভিডের এগেনস্টে। এইটা কিন্তু লোকে গুলিয়ে ফেলছেন, কেন আমি ভ্যাকসিন নিলাম ইনফেকশন হলো। ভ্যাকসিন দুটো কমপ্লিট করার 2 সপ্তাহ পরে আপনার ইমিউনিটি স্টার্ট হলো, এবং সেই ইমিউনিটিতে থাকবে 6 মাস। 6 মাস পরে আমাদের বুস্টার ডোজের প্রয়োজন। এই বুস্টার ডোজটি আমরা বেশ কিছু মানে ইউরোপিয়ান কান্ট্রিতে শুরু হয়ে যাচ্ছে, যেমন ইউকেতে শুরু হয়ে যাচ্ছে। একটি দেশ আমরা জানি ইসরায়েল, যারা ছোট দেশ, ওদের 53% লোকের দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। যে ছোট দেশে 50% পপুলেশন হলেই ওদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বা সোশ্যাল ডিস্টেন্সিং বন্ধ করা যে যায়, তো তারা সেটা বন্ধ করতে পেরেছে। তো আমরা সেই অবস্থায় পৌঁছতে আমাদের জনসংখ্যার জন্য আমাদের সময় লাগবে। প্যানিক না করে, আতঙ্কগ্রস্ত না হয়ে সেই সময়টা আমাদের সরকারকে দিতে হবে এবং সবাইকে বোঝাতে হবে যে আমরা উই উইল ওভারকাম, আমরা এই কোভিডের সিচুয়েশান থেকে বেরিয়ে আসব। কিন্তু সবাইকে হেল্প করতে হবে। আমরা বাড়িতে অপ্রয়োজনে অক্সিজেন, রেমডেসিভির ইঞ্জেকশান, হ্যাঁ, আর নানা ধরনের ওষুধপত্র কিনে নিয়ে মজুদ করব না এই সিচুয়েশানে, যাতে যার দরকার তিনি পান।
অপ্রয়োজনে খালি খালি ভয় পেয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাব না। এখনকার হাসপাতালে কলকাতায় অধিকাংশ লোকই ভয় পেয়ে ভর্তি হয়েছেন, যাদের হাসপাতালে বেডের প্রয়োজন নেই। তো সুতরাং এই জিনিসটা যদি আমরা মন থেকে ভয়টা মুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের সরকারেরও চিকিৎসা করতে সুবিধা হবে এবং আমাদের যে পেশেন্ট সত্যিকারের বেড দরকার বা চিকিৎসা দরকার তারা পাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।